জ্ঞান সাথীগণ, জায়গা আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে ক্লাস 9-এর পদার্থের গঠন ধর্মের স্থিতিস্থাপকতা সম্বন্ধে। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? ভাবো যে তোমাদের কাছে একটা রাবার আছে, যে রবার আছে, রবারটাকে টানছো, টানলে কি হবে? তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কিন্তু আবার ছেড়ে দিলে কি হয়? সেটি কিন্তু আবার যে তার আগের আকার ফিরে পায়। তাহলে যে ধর্মের জন্য যে সেটি নিজের আকার ফিরে পেল সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ স্থিতিস্থাপকতা মানে কি? যে একটি পদার্থের উপর যদি বল প্রয়োগ করা হয়, আর বল প্রয়োগ করে যদি তার আকার বা আয়তনের বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে পদার্থের যে ধর্মের জন্য সেই পদার্থটি সেই দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়, এবং যে বল প্রয়োগ করা হয়েছে সেই বল অপসারিত হলে আবার তার পূর্বের দৈর্ঘ্য, আকার বা আয়তন ফিরে পায়। পদার্থের সেই ধর্মগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। এখন এই স্থিতিস্থাপকতা ধর্ম কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কিছু পদার্থের ক্ষেত্রে সেটা বেশি হয়, আর কিছু পদার্থের ক্ষেত্রে সেটা কম হয়। তাহলে কোন পদার্থের স্থিতিস্থাপকতা বেশি আর কোন পদার্থের কম, সেটা আমরা বুঝবো কি করে? যেমন ধরা যাক রবার ও ইস্পাত, এই দুটি পদার্থের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি আর কার কম? রবার ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা ধর্ম রবারের তুলনায় অনেক বেশি। এখন কথা হচ্ছে কেন? তাহলে জানতে হবে যে স্থিতিস্থাপক নির্ভর করছে কার উপর। স্থিতিস্থাপক মানে কি? যে পদার্থের উপর, যে পদার্থ তার দৈর্ঘ্য, আকার বা আয়তন যত বেশি তার উপর বল প্রয়োগ করা হবে, সেই বল প্রয়োগ করা সত্ত্বেও ধরে রাখতে পারে, তার স্থিতিস্থাপক ধর্ম তত বেশি। রবারের ক্ষেত্রে যদি আমরা সামান্য যদি বল প্রয়োগ করি তাহলে কি দেখা যায়? সেটি কিন্তু ছিঁড়ে যেতে পারে, বা সেটি কিন্তু দেখালো টানা হলো, সেটি কিন্তু তার পূর্বের আকার বা আয়তন পুরো ফিরে পেল না। ইস্পাতের ক্ষেত্রে কিন্তু ততটা বল প্রয়োগ করে দেখালো, তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তনই ঘটল না। অর্থাৎ ইস্পাতের তার দৈর্ঘ্য, আকার বা আয়তনের ধরে রাখার ক্ষমতাটা রবারের তুলনায় অনেক বেশি। তাই ইস্পাতের স্থিতিস্থাপক ধর্ম কিন্তু রবারের তুলনায় অনেক বেশি। এবার কি স্থিতিস্থাপক সীমা? স্থিতিস্থাপক সীমা মানে কি? আমরা যদি রবারকে টানি, সামান্য বল প্রয়োগ করলাম, দেখলাম সেটি আবার পূর্বের যা আকার ছিল, দৈর্ঘ্য ছিল, সেটা কিন্তু ফিরে পেল। বেশি করে টানলাম একটু, দেখলাম তাতেও ফিরে পেল। কিন্তু একটা সময় যদি আমরা বেশি করে টানি তাহলে কি দেখাবে? সেটি কিন্তু পূর্বের দৈর্ঘ্য, আকার বা আয়তন যা ছিল পুরোপুরি তা ফিরে পেল না। তার মধ্যে তার কিছুটা হলেও দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেল। অর্থাৎ যে যদি আমরা বলটা অপসারিত করে দিলাম তাতে কিন্তু তার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হয়ে গেল। তাহলে স্থিতিস্থাপক সীমা মানে কি? যে বাহ্যিক বলের যে সীমার মধ্যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যে সেই বল অপসারিত হলে বস্তুটি তার পূর্বের দৈর্ঘ্য, আকার বা আয়তন ফিরে পায়। বাহ্যিক সর্বোচ্চ যে বল প্রয়োগের মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তন যদি পরিবর্তন ঘটে, আর বল অপসারিত করলে কিন্তু সেটি সেই দৈর্ঘ্য, আকার, আয়তন ফিরে পায়, সেই সীমাকে বলা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা।
অর্থাৎ ততটা বল প্রয়োগ করার মধ্যে কিন্তু তার কিন্তু যে কোনো স্থায়ী রূপে পরিবর্তন ঘটবে না, অর্থাৎ বল প্রসারিত করলে কিন্তু সেটি কিন্তু তার পূর্বের দৈর্ঘ্য আকার আয়তন পুরোপুরি ফিরে পাচ্ছে। হ্যাঁ, তার থেকে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তার কিন্তু পরিবর্তন ঘটে যাবে স্থায়ীভাবে। এবার দেখি এই স্থিরতা ও সীমাটা নির্ভর করছে কার উপর। এটি নির্ভর করে প্রথমত সেই পদার্থের মধ্যে উপস্থিত অপদ্রব্যের উপর। সেই পদার্থের মধ্যে অন্য কি পদার্থ মেশানো হলো, এটার উপর কিন্তু নির্ভর হচ্ছে যে তার স্থিরধর্ম বাড়বে বা কমবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পদার্থের মধ্যে অপদ্রব্য মেশালে তার স্থিরধর্ম বেড়ে যায়, আবার কমে যেতে পারে। তাহলে এটা কিন্তু অনেকটা নির্ভর করছে সেই পদার্থের স্থিরতা ও সীমা বেশি হবে না কম হবে। দ্বিতীয় হচ্ছে যদি একটি পদার্থের মধ্যে পদার্থের আকার আয়তন বা দৈর্ঘ্য এগুলো যদি বারবার পরিবর্তন ঘটানো হয় তাহলে দেখা যায় তার স্থিতিস্থাপক ধর্ম কিন্তু হ্রাস পায়। যেমন একটা রাবারকে যদি বারবার ছাড়ি টানি তাহলে কি দেখা যায় একটা সময় সামান্য বল প্রয়োগে কিন্তু সেই রাবারটি ছিঁড়ে যায়। তাই যে যদি বারবার যদি পরিবর্তন ঘটানো হয় এরকম করে বল প্রয়োগ করে তাহলে কিন্তু তার স্থিতিস্থাপক ধর্ম কিন্তু হ্রাস পায়। আর নির্ভর হচ্ছে উষ্ণতার উপর। যদি কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয়, উষ্ণতা বাড়ালে দেখা যায় তার স্থিরস্থায়ী ধর্ম হ্রাস পায়। যেমন যেমন যদি রাবারকে যদি গরম করা হয় তাহলে কি দেখা যায় সেটি সামান্য যে বল প্রয়োগ কিন্তু ছিঁড়ে যেতে পারে, কারণ তার স্থিরস্থায়ী ধর্ম কিন্তু হ্রাস পেয়ে গেছে। এরপর হচ্ছে বিকৃতি। বিকৃতি জিনিসটি কি? বিকৃতি হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে আপেক্ষিক ত্বরণ হয় তাকে হচ্ছে সেই বস্তুর বিকৃতি। আপেক্ষিক ত্বরণ মানে কি? আপেক্ষিক ত্বরণ মানে যেমন দেখালো দৈর্ঘ্যের হয়তো পরিবর্তন করলো, তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল। যেমন দেখালো একটি তারের দৈর্ঘ্য হলো 10 সেমি, বল প্রয়োগ করায় তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল 2 সেমি, তাহলে তার বিকৃতি হবে 2 সেমি বাই 10 সেমি, অর্থাৎ 1/5। এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হতে পারে, আয়তনের ক্ষেত্রে হতে পারে, বা আকারের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ বিকৃতি সমান কি? বিকৃতি সমান পদার্থের দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তন বাই পদার্থের পূর্বের দৈর্ঘ্য আকার বা আয়তন। যেহেতু বিকৃতি হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই বিকৃতি কোনো একক নেই আর কোনো মাত্রাও নেই। অর্থাৎ বিকৃতি হচ্ছে মাত্রাহীন এককহীন একটি রাশি। বিকৃতি 3 রকমের হতে পারে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, দ্বিতীয় হচ্ছে আয়তন বিকৃতি, আর তৃতীয় হচ্ছে ক্রিন্তন বিকৃতি। যদি একক দৈর্ঘ্যে কোনো পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, একক দৈর্ঘ্যে কোনো পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে হচ্ছে সেই পদার্থের অনুদৈর্ঘ্য বিকৃতি। একক আয়তনে কোনো পদার্থে যে আয়তন বৃদ্ধি পায় তাকে হচ্ছে তার আয়তন বিকৃতি। আর একক আকারে কোনো পদার্থের যে আকার বৃদ্ধি পায় তাকে হচ্ছে
ক্রিন্তন বিকৃতি। একক আকার আকার মানে কি? সেই ক্ষেত্রে যে পদার্থের পূর্বে যে আকার আর পরে আকারের মধ্যবর্তী যে কোণটা দেখা হয়, কত কোণের পরিবর্তন ঘটলো, তা সেই কোণটা মেপে পর সেখান থেকে 1 ডিগ্রি কোণের পরিবর্তনের জন্য যে পরিবর্তন ঘটলো তার সাহায্যে তার ক্রিন্তন বিকৃতি মাপা হয়। এবার সে পীড়ন। পীড়ন মানে কি? পীড়ন বলতে বোঝাচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো পদার্থের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই পদার্থটি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো পদার্থের উপর বল প্রয়োগ করে যদি তার দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয়, তখন সেই পদার্থটি মধ্যে সেই বলের প্রতিক্রিয়া বল স্বরূপ একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে। অর্থাৎ বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে তার বিরুদ্ধে একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল তার মধ্যে সৃষ্টি হয়। আর একক ক্ষেত্রফলে পদার্থের মধ্যে সৃষ্ট এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে বলা হচ্ছে সেই পদার্থের পীড়ন। অর্থাৎ পীড়ন সমান হচ্ছে পদার্থের মধ্যে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই পদার্থের ক্ষেত্রফল। এখন দেখি পীড়নের মাত্রীয় সংকেত আর একক কি হবে। পীড়নের মাত্রীয় সংকেত মানে কি? বলের মাত্রীয় সংকেত বা ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত হচ্ছে ml T2-2 আর ক্ষেত্রফল হচ্ছে L স্কয়ার। অর্থাৎ পীড়নের মাত্রীয় সংকেত m L2-1 T2-2। অর্থাৎ যেটা হচ্ছে চাপের, চাপ সমান যেমন বল বাই ক্ষেত্রফল হয়, পীড়ন মানেও একই হবে বল বাই ক্ষেত্রফল। আর মাত্রার সঙ্গে হচ্ছে m L2-1 T2-2। তাই পীড়ন একক কি হবে? চাপের যে একক পীড়ন একক তাই। CGSA ডাইন পার সেমি স্কয়ার, SI নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতি যেমন হচ্ছে 3 প্রকারের, পীড়নও এক প্রকারের, একই রকম 3 প্রকারের। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, দ্বিতীয় হচ্ছে আয়তন পীড়ন আর তৃতীয় হচ্ছে ক্রিন্তন পীড়ন। যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানোর জন্য যে পীড়ন উদ্ভব হয় তাকে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পরিবর্তনের জন্য যে পীড়ন উদ্ভব হয় তাকে হচ্ছে আয়তন পীড়ন, আর আকার পরিবর্তনের জন্য যে পীড়ন উদ্ভব হয় তাকে হচ্ছে ক্রিন্তন পীড়ন। এবার হচ্ছে হুকের সূত্র। আমরা জানলাম কি যে যখনই একটি পদার্থের মধ্যে যখনই তার আকার, দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো হয় বা চেষ্টা করে তখন দেখা যায় তার মধ্যে পীড়ন উদ্ভব হয়। অর্থাৎ কোনো পদার্থের বিকৃতি ঘটলে তার মধ্যে কিন্তু পীড়ন তৈরি হয়। তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্কটা কি, এটা নিয়ে হচ্ছে বিজ্ঞানী হুকের সূত্র। বিজ্ঞানী হুক বলেছিলেন যে ক্ষুদ্র বিকৃতির ক্ষেত্রে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ
যদি বিকৃতি যদি খুব কম হয় তা সেক্ষেত্রে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি যত বাড়বে পীড়ন ততই বাড়বে সেই হারে। এরপর এই সূত্রের কিছুটা সংশোধন করে এলো যে হুকের সূত্রের আধুনিক রূপ, সংশোধিত রূপ। হুকের সূত্রের যেটা হচ্ছে সংশোধিত রূপ, সেখানে ক্ষুদ্র বিকৃতি জায়গা গেল স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ কোন বস্তুর উপর সর্বোচ্চ যে বল প্রয়োগ পর্যন্ত তার মধ্যে কোনো স্থায়ী বিকৃতি সৃষ্টি হবে না, সেই ক্ষেত্রে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি যত বাড়বে পীড়ন ততই বাড়বে। এবার হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, এবার হচ্ছে ইয়ং গুণাঙ্ক। আচ্ছা, ইয়ং গুণাঙ্কের আগে, ইয়ং গুণাঙ্ক বলার আগে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? হুকের সূত্র অনুযায়ী আমরা বললাম পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ পীড়ন ও বিকৃতির অনুপাতটা সর্বদা সমান বা ধ্রুবক, মানে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। আর পীড়ন আর বিকৃতির এই ধ্রুবক পদকে বলা হচ্ছে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত করে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তা দেখে আমরা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার হয়, এইটা হচ্ছে আগের মতোই 3 প্রকারের। দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আয়তনের ক্ষেত্রে বলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর আকারের ক্ষেত্রে বলা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। এটা কি ইয়ং গুণাঙ্ক মানে কি? ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন পদার্থের অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে সেই পদার্থের ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কের একক আমাদের কি হবে আর মাত্রিক সংকেত কি হবে? তাহলে ইয়ং গুণাঙ্ক মাত্রিক সংকেত মানে হচ্ছে পীড়ন মাত্রিক সংকেত বাই বিকৃতি মাত্রিক সংকেত। পীড়ন মাত্রিক সংকেত আমরা পেলাম m * -1 t - 2, আর বিকৃতি কিন্তু কোনো মাত্রা নেই, এটা মাত্রাহীন, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক মাত্রিক সংকেত m l2 - 1 t2 - 2, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়নের যে মাত্রিক সংকেত, ইয়ং গুণাঙ্কেরও সেই একই মাত্রিক সংকেত। তাহলে একক কি হবে? একক হচ্ছে যেটা হচ্ছে পীড়নের একক, অর্থাৎ সিজিএসএ ডাইন পার সেমি স্কোয়ার, আইএসআই নিউটন পার মিটার স্কোয়ার। আয়তন বিকৃতি গুণাঙ্ক আছে একই রকমই, অর্থাৎ যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তার ক্ষেত্রেও মাত্রিক সংকেত বা একক সেই একই রকম। ক্রিন্তন গুণাঙ্কের ক্ষেত্রেও একই রকম, কিন্তু গুণাঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে একই রকমই ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। এবার কি স্প্রিং এর বল ধ্রুবক।
স্প্রিং এর বল ধ্রুবক মানে কি? যদি একটা স্প্রিং দেখালো একটা জায়গায় আটকানো থাকলো এরকম করে, এবার স্প্রিং এর যদি নিচে ধরে যদি টানা হয় তাহলে কি দেখাবে? তার দৈর্ঘ্যের বৃদ্ধি করবে। যত টানবো তত কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি করবে। আর কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বল প্রয়োগ করতে হয় তাকে হচ্ছে সেই স্প্রিং এর বল ধ্রুবক। অর্থাৎ স্প্রিং এর বল ধ্রুবক সমান প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি। যেমন দেখা গেল একটি স্প্রিং এর দৈর্ঘ্য হলো 10 সেমি, একটি স্প্রিং এর 10 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি করতে বল প্রয়োগ করতে হলো 50 ডাইন। তাহলে 1 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত বল প্রয়োগ? 50/10 মানে 5 ডাইন। অর্থাৎ স্প্রিং এর বল ধ্রুবক হবে 5 ডাইন পার সেমি। এবার দেখি স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রিক সংকেত কি আর একক কি। বলের মাত্রিক সংকেত মানে কি হবে? বলের মাত্রিক সংকেত বাই দৈর্ঘ্য মাত্রিক সংকেত, ml t2 বাই l, m t2। একক কি হবে? বলের একক বাই দৈর্ঘ্যের একক, এসে ডাইন পার সেমি, এসআই নিউটন পার মিটার। ও দেখতে পারো যে বল ধ্রুবকের মাত্রিক সংকেত মানে হচ্ছে কিন্তু যেটা আগে দেখলে পৃষ্ঠ টানে মাত্রিক সংকেত, ওটা বল ধ্রুবক আর পৃষ্ঠ মাত্রিক সংকেত একই, আর একক কিন্তু একই। এরপর কি সংজ্ঞা যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানতে হবে। ভঙ্গুরতা। ভঙ্গুরতা মানে কি? ভঙ্গুরতা মানে হচ্ছে যে কোনো পদার্থের উপর যদি সামান্য বল প্রয়োগ করাতে তার মধ্যে যদি দেখালো স্থায়ী বিকৃতি ঘটে গেল বা সেটা ভেঙে গেল, তার বলতে হবে সেটা হচ্ছে ভঙ্গুর পদার্থ। যেমন কাঁচ আর দেখালো আমরা এলাম লোহা। কাঁচকে সামান্য কিন্তু যে আঘাত করলে কিন্তু সে ভেঙে যায়, লোহা কিন্তু ভাঙে না। অর্থাৎ কাচের ভঙ্গুরতা লোহার তুলনায় বেশি। তারপর হচ্ছে প্রসার্যতা। প্রসার্যতা মানে কি? যে কোনো পদার্থের উপর যদি বল প্রয়োগ করার ফলে তার কিন্তু যদি দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে কিন্তু সেটাতে ছিঁড়ে না যায়, দৈর্ঘ্য বাড়বে কিন্তু ছিঁড়বে না, তখন বলা হচ্ছে সেটার প্রসার্যতা হচ্ছে বেশি। যেমন যদি তামা ও সীসা, তাহলে তামার প্রসার্যতা কিন্তু সীসার তুলনায় বেশি। তামার যে তার নেই, তারটা কিন্তু সহজেই প্রসারিত করা যেতে পারে, আর সেই কারণে সেটা তারে রূপান্তর হতে পারে, সরু হয়, দৈর্ঘ্যে সরু হয় কিন্তু ছিঁড়ে না। সীসার ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে না সহজে। তৃতীয় হচ্ছে নমনীয়তা। যার নমনীয়তা যত বেশি হবে তাকে তত সহজে কিন্তু পিটিয়ে পাতে পরিণত করা যায়, আর যার নমনীয়তা কম তাকে কিন্তু পাতে সহজে পরিণত করা যাবে না। যেমন রূপা বা সোনা, এইসব ধাতুগুলো কিন্তু সহজে পিটিয়ে পাতে পরিণত করা যায়, তাই এদের নমনীয়তা কিন্তু হচ্ছে খুব বেশি। তাহলে যেটা এতটাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।